আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই বিকেল 4টায় অনুষ্ঠানে সবাইকে অংশ নিতে প্রধান উপদেষ্টার আহ্বান। কয়েকটি দল জাতীয় ঐক্যের নামে প্রতারণা করছে বলে নাহিদ ইসলামের মন্তব্য। এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ। রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের জাহিদ ও জিএস আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের আম্মার, এজিএস ছাত্র শিবিরের সাব্বির। প্রথমবারের মতো জাতীয়ভাবে ফকির লালন শাহের তিরোধান দিবস আয়োজন। কুষ্টিয়ার আখড়াবাড়িতে ভক্ত অনুরাগীদের ভিড়। এবং বিগত সরকারের অনুমোদিত গঠনতন্ত্র মেনেই হল বিসিবির নির্বাচন। সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও সংস্কার কমিটির কার্যক্রম স্থগিত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাষ্ট্রের বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ 2025 সই হবে আজ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল বিকেল 4টায় সনদে সই করবে। অবশ্য দুপুরেই অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আছেন জান্নাতুল বাকিয়া কেকা, যাচ্ছি তার কাছে। কেকা, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আজকে জুলাই সনদ স্বাক্ষরের জন্য নির্ধারিত একটি দিন, উৎসবমুখর পরিবেশ ছিল। আমরা বেলা 1টার দিকে দক্ষিণ প্লাজার দিকে গিয়েছিলাম। সেখানে ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথেই যেটা ঘটেছিল যে তার কিছুক্ষণ আগেই একদল লোক তারা জুলাই সনদের বিরোধিতা করে সেখানে অবস্থান নেয়, জোর করে গেট দিয়ে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে এবং সেখানে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়াছুড়ি সবকিছুই চলেছে। আমিও মূলত সেখানেই ছিলাম, কিন্তু সেখান থেকে সমস্ত মিডিয়ার গাড়ি সহ সাধারণ মানুষ, এমনকি শিক্ষার্থী, এমনকি যারা আমন্ত্রিত ছিলেন তারাও কিন্তু সেইখান থেকে চলে আসতে বাধ্য হন। এখন আমরা মণিপুরি গেট, যে সংসদ ভবনের এমপি হোস্টেল সংলগ্ন মণিপুরি পাড়ার সাথে যে গেট, সেই গেটে আমরা অবস্থান করেছি। আমি দেখাচ্ছি এখানে কিন্তু শিক্ষার্থী যারা আয়োজনে অংশ নিবে, সাংস্কৃতিক কার্যালয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশ নেবে, সেই সব শিক্ষার্থী, ক্ষুদে শিক্ষার্থীরা, সাংস্কৃতিক কর্মীরা কিন্তু অপেক্ষা করছে। ভেতরে ঢোকা এখনো হয়নি। আমরা ইতিমধ্যেই কিন্তু অনেক শিক্ষার্থীকে দেখেছি যে ঘটনাস্থল ছেড়ে যাচ্ছে, কারণ আপনি বহুমুখ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আজকে যেটা হওয়ার কথা ছিল, উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হওয়ার কথা ছিল। সেখানে রাজনৈতিক দলগুলো আমন্ত্রিত ছিল। তবে আপনি তো জানেন যে এনসিপি জুলাই সনদের পক্ষে, তাদের আইনি ভিত্তি রূপরেখা, বাস্তব রূপরেখা না পেলে তারা সনদ স্বাক্ষর করবে না, ঘটনাস্থলে আসবে না, এরকম একটা ঘোষণাই পূর্ব নির্ধারিত ছিল। একইভাবে কিন্তু জামাত বলেছিল যে তারা অনুষ্ঠানস্থলে অংশ নিলেও তারা সই করবে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা আগে কিন্তু ক্লিয়ার করেনি। একইভাবে আপনি জানেন প্রকাশ্যে এবং স্পষ্ট করে বাম দলগুলো, 4টি দল বলেছে যে জুলাই সনদে মুক্তিযুদ্ধের মূলনীতি, রাষ্ট্রীয় বাদ দেওয়া হয়েছিল, সেটা যদি সুস্পষ্টভাবে পুনঃসংযোজন না করে তাহলে কিন্তু তারা অংশ নিচ্ছে না। সেই মোতাবেক তারা কিন্তু আগে থেকে গতকালকেই তারা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে জুলাই সনদের অনুষ্ঠান এবং জুলাই সনদের সই থেকে তাদের বিরত রেখেছে। এখন কিন্তু যেটা বলার কথা সেটা হলো যে ঘটনাস্থলে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং দক্ষিণ প্লাজায় যেখানে মূল আয়োজন, সেখানে কিন্তু আমরা মিডিয়া কর্মীরা আর ঢুকতে পারছি না। এখানে দু ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে। ওখানে কিন্তু এক ধরনের অনিশ্চিত পরিবেশ, ধাক্কাধাক্কি এবং ইট পাটকেল নিক্ষেপ সহ মিডিয়ার গাড়িতে আঘাত করা হয়েছে। আর এই মুহূর্তে ওইখানকার পরিস্থিতি ঠিক আমার এই মুহূর্তে জানা নেই। তবে আমরা যেটা শুনতে পাচ্ছি এবং পথচারী এবং পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বলেছে আপনারা এদিকে আসেন। আমি কিন্তু শুনতে পাচ্ছি এখান থেকে
পরবর্তী আপডেট কিন্তু আমাকে আমার কাছ থেকে পেতে হলে অপেক্ষাই করতে হবে। ধন্যবাদ কেকা আপনাকে, আপনিও সাবধানে থাকবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় জুলাই সনদ সই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে যোগ দেবেন। এ নিয়ে বৃহস্পতিবার ব্রিফিংয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ আশা প্রকাশ করেন, মতবিরোধ থাকলেও সব রাজনৈতিক দলের নেতা জুলাই সনদে সই করবেন। পরেও জুলাই সনদে সইয়ের সুযোগ থাকবে বলে জানান তিনি। কমিশনের মেয়াদের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়ার আশা করছে কমিশন। জান্নাতুল কেকার আরেকটি রিপোর্ট। জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি ব্রিফিংয়ে কমিশন আশা করে উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে সই করবেন রাজনৈতিক দলের নেতারা। জুলাই আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সংস্কার ও রাজনৈতিক সনদ প্রক্রিয়ায় তরুণ নেতৃত্বের অবদানের কথা উল্লেখ করে কমিশন আশা করছে এনসিপি নেতারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসবেন এবং সই করবেন। আমরা আশা করছি এই সনদে স্বাক্ষর করলে একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে, একটা পলিটিক্যাল ডকুমেন্ট তৈরি হচ্ছে, একটা কমিটমেন্টটা কিন্তু ওইখানেই আসে। মতভিন্নতা থাকবে, আবার সব দল জুলাই সনদে সই না করলে সনদের ভবিষ্যৎ কি হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা কাল্পনিক। বাম দলগুলো জুলাই সনদে সই করবে বলেও প্রত্যাশা করেন কমিশনের সহসভাপতি। সুনির্দিষ্ট সুস্পষ্ট একটা পূর্ণাঙ্গ সুপারিশ দিতে পারবো বলে আমরা মনে করি। রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ আছে, আমরা চেষ্টা করছি, আমরা কথা বলছি, এটা অব্যাহত থাকবে যাতে করে আমরা বাস্তবায়নের প্রক্রিয়াটা সুস্পষ্ট করে বলতে পারি এবং সরকারের পক্ষ থেকে যেন সেই প্রক্রিয়ার সূচনা করা যায়। জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিক আয়োজনের প্রস্তুতি নিয়ে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। এত অল্প সময় আমাদের পক্ষে ম্যানেজ করা কঠিন কাজ ছিল, কারণ এটা প্রস্তুতির সময়টা অনেক বেশি আমাদের হাতে পাওয়া যায়নি। কিন্তু যতখানি সময় পাওয়া গেছে তার মধ্যে আমরা চেষ্টা করব এই স্বাক্ষর অনুষ্ঠানটা যেন আমাদের জন্য একটা, আমাদের স্মৃতিতে যেন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থল ঘুরে দেখেন সংশ্লিষ্টরা। ঐক্যমত কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জান্নাতুল কেকা, চ্যানেল আই, ঢাকা। জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি সব টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশের জন্য, যে যেখানেই থাকুক সবাইকে ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আমন্ত্রণ জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত পার্থক্যের পরেও বাংলাদেশ ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছে। এই ঐক্যের শক্তি অনুভব করা এবং গর্ব ও আশার ঐতিহাসিক দিন থেকে শক্তি সঞ্চারেরও আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদে সই করা না করা যে কোনো দলের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন। ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিম্যাবের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি বলেন, জুলাই সনদ সইয়ের ব্যাপারে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়া খুব দ্রুতই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন। একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে, বাট ওনারা ওটাও বলেছে যে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে এবং যদি ওনারা মনে করে যে এটা সনদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করবে। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু বলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কয়েকটি রাজনৈতিক দলে জুলাই সনদে সই করার নাম জাতীয় ঐক্য নয়। বলেছেন, যেদিনে কয়েকটি দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করেছে, সেই দিনে জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। তিনি আরো বলেন, রাজপথের সব শক্তি সময় জয়ী হবে।
এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সংগঠনের আহ্বায়ক হয়েছেন মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন। যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে, আমরা সবসময় জানি রাজপথের শক্তি জয়ী হয়। ইনশাল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে, শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার এবং এজিএস পদে ছাত্র শিবিরের SM সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। এ জয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি। আবু সালেম মোহাম্মদ ফাত্তাহর সহযোগিতায় মঈন হোসেনের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ ৩৫ বছর পর হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ১৭টি হলের শিক্ষার্থীরা ভোট দেয়। দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে শেষ হয় ভোট গ্রহণ। পরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শুরুর ১৫ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। রাকসুর ২৩টি পদের ২০টিতেই জয় পেয়েছে তারা। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ফলাফল, এই নির্বাচনকে আমি আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম। ফলাফল ঘোষণার পরেই উচ্ছ্বাস পুরো হলরুমে। বিজয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় নবনির্বাচিত ভিপি জিএস। সবাইকে এ বিজয় আল্লাহ শুকরিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামীর স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা যতটুকু করা যায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমাদের সহযোদ্ধারা, আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা, আমাদের ক্যাম্পাসের অধিকার আদায়ের আন্দোলনের সহযোদ্ধারা সবাই একসাথে হয়ে আগামীর ক্যাম্পাস বিনির্মাণ করব ইনশাআল্লাহ। নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা জানিয়েছেন রাকসু নির্বাচনে দাঁড়ানো সকল প্যানেলকে নিয়েই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা দেখছেন তারা। একই সাথে তারা বলছেন নবনির্বাচিত সদস্যরা যেন তাদের ইস্তেহার অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের অনুষ্ঠান প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমির ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিকেল ৪টায় শুরু হবে অনুষ্ঠান। আয়োজনের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। অনুষ্ঠান শুরুর আগেই লালন ভক্ত, অনুরাগী আর দর্শনার্থীদের ভিড়ে সরগরম গোটা এলাকা। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আলমুকসদের রিপোর্ট। পহেলা কার্তিক, আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রথমবার জাতীয়ভাবে হচ্ছে মরমী সাধক ফকির লালন শাহের স্মরণোৎসব। কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার আখড়াবাড়িতে চলছে সাজসজ্জা সহ নানা প্রস্তুতি। আনুষ্ঠানিকভাবে উৎসব শুরুর আগেই পা ফেলার জায়গা নেই মাজার প্রাঙ্গণে। গান আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা। আমার সামনে যারা বসে তারা অধিকাংশই আত্মশুদ্ধিকে পছন্দ করে, কিন্তু রাস্তা পায় না, শিখতে চায়। আলহামদুলিল্লাহ, পরিবেশ সুন্দর পরিবেশই দেখছি, আমার খুব ভালো লাগছে। তারপর আরো ঘুরবো, দেখবো। জাতীয় অনুষ্ঠান হওয়ায় এবার আলাদা আবহ তৈরি হয়েছে বলে জানান অনুরাগীরা। আমরা আসছি রাজশাহী থেকে, যে প্রতি বছর এখানে শুনি যে লালন উৎসব হয়, তো যার নেয় আমরা আসছি এই বছর দেখার জন্য আর কি। জাতীয় উৎসবটার যেহেতু এবার এখানে হচ্ছে, মনে হচ্ছে জাতীয়ভাবেই সেই সমাগমটা হচ্ছে। অনুষ্ঠান ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানিয়েছে অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
একাধিকবার আমরা আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত রয়েছে, পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এবং আর্মি, তারা আমরা বিভিন্ন সময় মিটিং করেছি এবং আমাদের কী কী সমস্যা আছে এবং যারা গোয়েন্দা সংস্থা তাদের সাথেও মতামত বিনিময় করা হয়েছে। এই আলোকেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। আমরা সকলের সহযোগিতা, সকলের যে বাড়ছে কুষ্টিয়ার সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা এই অনুষ্ঠানটা অত্যন্ত যে উদ্দেশ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন সেটি যেন পরিপূর্ণভাবে আমরা করতে পারি। ফকির লালন শাহ 1890 সালে দেহত্যাগ করেন। এরপর থেকেই ভক্তরা তার স্মরণ উৎসব পালন করে আসছেন। আল মুকসিদ, চ্যানেল আই। শেষ পর্যন্ত বিগত সরকারি ক্রীড়া নীতি নির্ধারকদের অনুমোদিত গঠনতন্ত্র অনুসরণ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক মণ্ডলীর নির্বাচন হয়েছে। গঠনতন্ত্রে কিছু অগণতান্ত্রিক ধারা বাতিলের প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা আর অসহযোগিতার কারণে এবারও বজায় রইল ঢাকার ক্লাবগুলো এবং সরকার নিয়ন্ত্রিত জাতীয় ক্রীড়া পরিষদের আধিপত্য। বিসিবির গঠনতন্ত্র ও নির্বাচন নিয়ে সাইদুর রহমান শামীমের বিশেষ রিপোর্ট। 2017 সালে বিসিবিতে অনুমোদিত হয় সংগঠনের গঠনতন্ত্রের কিছু বিতর্কিত ও বৈষম্যমূলক ধারা অনুযায়ী 25 সদস্যের পরিচালক মণ্ডলীতে ক্যাটাগরি 1-এ 63 জেলা থেকে নির্বাচিত পরিচালকের সংখ্যা 10 হলেও ক্যাটাগরি 2-তে শুধু ঢাকা মহানগরী ক্লাব প্রতিনিধিদের কোটায় পরিচালক হবে 12 জন। সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বোর্ডে যুক্ত হবেন আরও 2 পরিচালক, আর ক্যাটাগরি 3 অনুযায়ী নিযুক্ত হবেন 1 জন। বিকেন্দ্রীকরণের বদলে এই কেন্দ্রীকরণ নিয়ে সমালোচনার মুখে 2024-এর অক্টোবরে গঠনতন্ত্র সংস্কারে গঠিত হয় 5 সদস্যের কমিটি। তবে সেই কমিটির কার্যক্রম স্থগিত রয়েছে। কিছুটা দুঃখজনক যে আমরা যে একটা কাজ শুরু করেছিলাম গঠনতন্ত্র নিয়ে, সেটা মাঝপথে থেমে গেল। আমি জানি না, নতুন একটা বোর্ড এসছে এবং আমি আশা করব যে এই বোর্ডও হয়তো এটা নিয়ে ভবিষ্যতে কাজ করবে, কারণ এখানে বোধহয় কাজ করার কিছু সুযোগ আছে। আমরা যদি সারা বাংলাদেশের ক্রিকেটের দিকে তাকাই, সেখানে তাকালে বুঝতে পারবো যে গঠনতন্ত্রের মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে। ঢাকার ক্লাবগুলোর আধিপত্যের পক্ষে যুক্তি দেখিয়েছেন অনেকে, তবে বর্তমান ক্ষমতাসীনদের প্রতিপক্ষ সদ্য শেষ হওয়া নির্বাচনের বৈধতা নিয়েই সোচ্চার। ঢাকা থেকে 12 জন কাউন্সিল বোর্ড ডিরেক্টর আসবে, এটা অতি স্বাভাবিক, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু ঢাকা বেস। ক্রিকেটের ইতিহাস যদি ঘেটে দেখেন, এই ঢাকার লিগ দিয়ে কিন্তু এই বাংলাদেশের ক্রিকেট আজকে এই পর্যায়ে। যারা অনিয়মের ভিতর দিয়ে নির্বাচিত হয়ে এসছে, তাদের কাছে আমরা কি আশা করতে পারি? এই ধরনের সংশোধনী আনলে তো এটাও অবৈধ হবে। আইসিসির অন্যান্য সদস্য রাষ্ট্রের ক্রিকেট বোর্ডের তুলনায় নীতি নির্ধারকদের ভিড়ে বিসিবি ভারাক্রান্ত। বিপিএলে ম্যাচ ফিক্সিং সহ অন্যান্য বিষয়ে সুপারিশের জন্য গঠিত 3 সদস্যের পরামর্শক কমিটি চলতি মাসের শেষ সপ্তাহে যে সুপারিশ উপস্থাপন করবে, তাতে গঠনতন্ত্রের সংস্কার বিষয়ে থাকতে পারে একাধিক সুপারিশমালা। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম ইপিজেডে মেডিকেল সরঞ্জাম তৈরির কারখানার আগুন 18 ঘণ্টা চেষ্টার পর নিভিয়েছেন ফায়ার সার্ভিসের 20টি ইউনিট এবং নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনের 8 তলা থেকে 4 তলা পর্যন্ত ছাদও ধসে পড়েছে। ভবনটি এখন মারাত্মক বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভয়াবহ আগুনের ঘটনা ও ক্ষয়ক্ষতি নিরূপণে চট্টগ্রাম ইপিজেড কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস 2টি তদন্ত কমিটি গঠন করেছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গুণগ্রাম হাজিনগর এলাকায় একটি সুতার মিলে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও মিলের শ্রমিকরা জানান, মিলের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা দিলে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঘাটাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। এরপর ঘাটাইল ও কালিহাতী ফায়ার সার্ভিসের আরও 3টি ইউনিট যোগ দেয়। প্রায় 3.5 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কুমিল্লায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 100 শয্যার খায়রুন্নেসা ইব্রাহিম জেনারেল হাসপাতাল চালু হয়েছে। কুমিল্লা মহানগরীর মুনসেফ কোয়ার্টারের হাসপাতালটি ভার্চুয়ালি উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সমাজ কল্যাণ অধিদপ্তর ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যৌথ উদ্যোগে নির্মিত এই বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক AK আজাদ খান। হাসপাতালটা যেন নতুন উন্নত মাত্রায় প্রতিষ্ঠিত হয়
এবং সেটার কোয়ালিটি, সেবার মান এবং হাসপাতাল নিজস্ব মান যেন যথেষ্ট উচ্চ হয় এর উদ্বোধন ঘোষণা করছি। ফেনী শহরে ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে জনমনের স্বস্তি ফিরেছে। এর আগে এমন অভিযান করা হলেও বেশিক্ষণ টিকেনি। এবারে 7 দিন ধরেই চলছে এই অভিযান। শহরের প্রধান সড়ক সহ অলিগলিতে সড়কের উপর অস্থায়ীভাবে গড়ে তোলা দোকানপাট ও ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা চান স্থায়ী সমাধান। ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ফেনীর ব্যস্ততম প্রধান সড়কে নিয়মিত বাজার বসত, তবে পাল্টে গেছে সেই দৃশ্যপট। 7 দিন হকার উচ্ছেদ অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে। এরই মধ্যে সুফলও পেতে শুরু করেছে শহরবাসী। আগে যেখানে মহিপাল থেকে হাসপাতাল মোড় যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, আর এখন সর্বোচ্চ 15 মিনিটেই যাওয়া যাচ্ছে। আমরা যারা দোকান করি তারাও সচেতন হতে হবে, যারা ঘর মালিক তারাও সচেতন হতে হবে যে ঘর মালিকরা কোনো তার যে ঘরটা ভাড়া দিছে তার ওই দোকানদার কোনো আরেকটা দোকান ভাড়া বসাইছে কিনা। এখন মহিপাল থেকে অনায়াসে আমরা 7-8 মিনিট ভিতরে আমরা চলে আসতে পারি মেইন টাউন রোডে। তো এটা যদি কন্টিনিউ থাকে, যদি প্রশাসন যদি এটা কন্টিনিউ চলমান রাখে, আমি মনে করি ফেনীবাসীতে যাতে একটু উপকৃত হবে। জনমনে একটা স্বস্তি এসেছে, কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায় আসলে এই স্বস্তি আমাদের কতদিন থাকবে। সম্প্রতি আপনারা যে পদক্ষেপগুলো নিয়েছেন অবৈধ উচ্ছেদ, এটা জনমনে মানে আনন্দের একটা বহিঃপ্রকাশ হচ্ছে। আমরা এটাতে সন্তোষ প্রকাশ করতেছি। আমরা চেক ব্যাক করছি, যারা পুনরায় আবার বসার চেষ্টা করছে তাদেরকে আমরা বারবার করে সতর্ক করছি এবং এটা কন্টিনিউ চলতে থাকবে। পুলিশ বলছে শহরের শৃঙ্খলা ফেরাতে ও পুনর্দখল ঠেকাতে অভিযান চলবে। আমরা যে সমস্ত অবৈধ আপনার জায়গাগুলো দখল করে আছে সেই জায়গাগুলো আমরা সবাই মিলে এখানে জেলা প্রশাসন, পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একযোগে আমরা কার্যক্রম শুরু করছি এবং এই ধারা আমাদের অব্যাহত থাকবে কার্যক্রম যতদিন পর্যন্ত এটা নিঃশেষ না হওয়া পর্যন্ত। সড়ক অবৈধ দখল মুক্ত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পাশাপাশি পৌরসভা প্রশাসন কাজ করছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। শুধু গ্রাহকদের কাছে পণ্য বিক্রি ও লাভ নয়, পণ্যের মধ্য দিয়ে গ্রাহকদের জীবনের ভালো থাকাও নিশ্চিত করতে হবে। বাংলা একাডেমিতে মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ MIB'র আয়োজনে দিনব্যাপী বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে মার্কেটিং এর পথিকৃতরা বলেন, শুধু সর্বোচ্চ লাভের লক্ষ্য নিয়ে নয়, গ্রাহকদের কিভাবে কল্যাণ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সারাদিন বাজারজাতকরণ নিয়ে কয়েকটি সেশনে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড পথিকৃতরা অংশ নেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, হামাস যদি গাজা উপত্যকায় হত্যাকাণ্ড চালিয়ে যায় তাহলে তাদের শক্তভাবে মোকাবেলা করা হবে। হামাস যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজা অঞ্চলে নতুন করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সইয়ের 3 দিনের মাথায় এমন হুমকি দিলেন ট্রাম্প। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নড়াইলের কৃষক ঘেরের পাড়ে ও পতিত জমিতে শশা চাষ করে সফলতা পেয়েছেন। শশা চাষে অল্প সময়ে লাভবান হচ্ছেন কৃষক। জেলার অনেক কৃষক এখন হয়ে উঠছেন স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা। এবারে প্রকৃতি সংবাদ। শীতের আগেই পরিযায়ী পাখির আগমনে বর্ণিল হয়ে উঠেছে সিরাজগঞ্জের চলনবিল। নানা প্রজাতির পরিযায়ী পাখির কলতানে মুখর পুরো এলাকা। জলবায়ুর পরিবর্তনে ঋতুচক্রের তারতম্যে শীতের আগেই আসছে অতিথি পাখি। নিরাপত্তার পাশাপাশি পাখির অভয়ারণ্য নিশ্চিতে নানামুখী কর্মপরিকল্পনা প্রশাসনের। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদসই অনুষ্ঠান এলাকায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, মঞ্চের আশপাশে ভাঙচুর, আগুন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদসই বিকেল 4টায় অনুষ্ঠানে সবাইকে অংশ নিতে প্রধান উপদেষ্টার আহ্বান। কয়েকটি দল জাতীয় ঐক্যের নামে প্রতারণা করছে বলে নাহিদ ইসলামের মন্তব্য। এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ। রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের জাহিদ ও জিএস আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের আম্মার, এজিএস ছাত্র শিবিরের সাব্বির। প্রথমবারের মতো জাতীয়ভাবে ফকির লালন শাহের তিরোধান দিবস আয়োজন। কুষ্টিয়ার আখড়াবাড়িতে ভক্ত অনুরাগীদের ভিড়। এবং বিগত সরকারের অনুমোদিত গঠনতন্ত্র মেনেই হল বিসিবির নির্বাচন। সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও সংস্কার কমিটির কার্যক্রম স্থগিত। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।